আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো ফাইনালি ইউএসডিটি ডমিনেন্স ব্রেকআউট চলে এসেছে। যদিও মার্কেটে আরও অল্প কিছুটা হলেও পাম্প করা উচিত ছিল, কিন্তু কিচ্ছু করার নেই প্রিয় ভাইরা। আমরা মার্কেটকে চালাতে পারি না, মার্কেটের বিপরীতে গিয়ে আমরা আসলে কিছু করতেও পারবো না। সুতরাং টেকনিক্যালি আমাদের সবসময় নজর রাখতে হবে। যদি কখনো টেকনিক্যালি আমাদের সুযোগ দেয় সেক্ষেত্রে আমাদের গ্রাব করতে হবে, রাইট? সো আজকের ভিডিওতে আমরা সেই টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে আগামীতে মার্কেটে কি হতে পারে। আর লঙ্গার স্কেলে আমরা লঙ্গার টাইম ফ্রেমের ভিউ ম্যাপ দেখার জন্য ফান্ডামেন্টালি কিছু নিউজ কভার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত আমাদের ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সবার প্রথমে করেন কি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন না কেন? দেখুন, গতকাল যখন মার্কেট আমাদের ইম্পর্টেন্ট লেভেলটিতে ছিল, একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি ছিল, তখন কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, একদম ইনস্ট্যান্ট আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম যে এইখান থেকে যদি ইউএসডিটি ডমিনেন্স ব্রেকআউট হয় তাহলে কিন্তু মার্কেট পড়ে যাবে। আর যদি ব্রেকআউট না হয় ফাইনালে মার্কেটে আরেকটা ছোট পাম্প করে দেন বিগ ডাম্প করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো একদম ইনস্ট্যান্ট কিন্তু 490 জনের মতো কিন্তু দেখেছেন। সো ইউএসডিটি ডমিনেন্স আসলে খুবই গুরুত্বপূর্ণ লেভেলে দাঁড়িয়েছিল, তখন আমাদের কনফার্মেশনের দরকার ছিল। আমি কিন্তু একদম টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এমনকি তার কিছুক্ষণ পরে যখন ব্রেকআউট চলে এসেছে আমাদের ইউএসডিটি ডমিনেন্সে, আমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা জানিয়ে দিয়েছিলাম যে সম্ভবত ইউএসডিটি ডমিনেন্সে ব্রেকআউট চলে এসেছে। এই জাতীয় আপডেটগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন থাকতে হবে। সো 1 নম্বর বিষয়, আপনারা বেশ কয়েকটি ভিডিওতে আপনারা 100+ লাইক দিয়েছেন। আমি অত্যন্ত খুশি হয়ে অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের জন্য, কিন্তু বর্তমানে আপনারা আবার 50-60টা লাইক দিচ্ছেন কেন? অবশ্যই ভিডিওতে 100+ লাইক করে দিবেন। সো ভিডিওর শুরুতে আজকে আমরা ফান্ডামেন্টাল কিছু নিউজ দিয়ে শুরু করব, যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটে আসলে ইন্টারনালি কি ঘটার চেষ্টা করছে। তো 1 নাম্বার নিউজ সেটা হলো কি, আপনারা দেখতে পাচ্ছেন ফেড সুদের হার অপরিবর্তিত রেখেছে। আপনারা সকলেই জানেন, আমি টেলিগ্রাম চ্যানেলটিতেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তবে এবছর তা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, অর্থাৎ এবছর আরও রেট হাইক হওয়ার ইঙ্গিত কিন্তু ফেডের তরফ থেকে এসেছে। নিউজটা যদি আরও আমরা ডিপলি পড়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন পূর্ববর্তী পূর্বাভাস থেকে উল্লেখযোগ্যভাবে সরে এসে ফেডের 9 জন কর্মকর্তা, কয়জন নাম্বারগুলো মাথায় রাখবেন, পূর্ববর্তী পূর্বাভাস থেকে উল্লেখযোগ্যভাবে সরে এসে ফেডের 9 জন কর্মকর্তা এবছর অন্তত একবার সুদের হার বৃদ্ধির, একবার রেট হাইক করার পূর্বাভাস দিয়েছেন। একই সাথে কেন্দ্রীয় ব্যাংক তার নীতি, সো একটু নিচের দিকে যদি আসেন 9 জন কিন্তু রেট হাইক একবার করার পক্ষে কিন্তু এসেছেন। আর অন্যদিকে যদি লক্ষ্য করেন 6 জন নীতি নির্ধারক, এই 9 জনের মধ্যে 6 জন নীতি নির্ধারক এই বছর 2 ভাতার বেশি রেট কিন্তু হাইক করার পূর্বাভাস দিয়েছেন, যা মার্চ মাসের তুলনায় একটি বিশাল বড় পরিবর্তন। সো মার্চ মাসে অ্যাকচুয়ালি কোনো কর্মকর্তাই আসলে হাইকের কথা ভাবেননি এবং পুরো কমিটি সম্মিলিতভাবে 2026 সালে একবার অন্ততপক্ষে কাটের পূর্বাভাস দিয়েছিলেন, রাইট? সো এই পরিবর্তনটি ক্রমাগত ইনফ্লেশন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে প্রতিফলিত করে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফেডের বেশ কয়েকজন কর্মকর্তা সম্প্রতি সতর্ক করেছেন যে ইনফ্লেশন চাপ না কমলে ঋণের খরচ বাড়ানোর প্রয়োজন হতে পারে। আরও 8 জন, মাথায় রাখবেন, আরও 8 জন নীতি নির্ধারক এবছর সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে সমর্থন করেছেন। অর্থাৎ ওইদিকে 9 জন কিন্তু রেট হাইক করার পক্ষে সমর্থন দিয়েছেন, আর এইদিকে 8 জন হলো গিয়ে মানে কিছুই না করার, রেট কাট তো দূর কি বাত, ঠিক আছে, কিছুই না করার, তো রেট হাইকও নয় রেট কাটও নাই, এরকম ভোট দিয়েছেন
এরকম কিন্তু বিষয়টাতে ভোট দিয়েছেন কয়জন? 8 জন, বিষয়টা মনে রাখবেন। অন্যদিকে আর একজন কর্মকর্তা তা কমানোর পূর্বাভাস দিয়েছেন, ঠিক আছে। ওয়াশ সুদের হারের আসলে কোনো পূর্বাভাস জমা দেননি, কেভিন ওয়াশ এ নিয়ে কোনো কিছুই জানাননি, ঠিক আছে। তো বিষয়টা থেকে বুঝতে পারছেন যে আগামী দিনে হয়তোবা রেট হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে, রেট কাট নয়। এটা কিন্তু আমাদের রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, সমস্ত রিস্কি অ্যাসেটগুলো কিন্তু ভাই একটু চাপের মধ্যে ফেলতে পারে। তো 2 নম্বর যে বিষয়টা, 2 নম্বর নিউজ, ফেড প্রধান বর্তমানে যে রয়েছেন কেভিন ওয়াশ অভিষেকে বন্ড মার্কেটে আলোড়ন সৃষ্টি করেছেন, যার ফলে সুদের হার বৃদ্ধির বাজি কিন্তু বেড়ে গিয়েছে। সো সুদের হার বৃদ্ধির প্রেডিকশন বেড়ে গিয়েছে। এর প্রমাণ যদি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি, তো 29 তারিখে, যেটা আমাদের জুলাই মাসের 29 তারিখে যে এফওএমসি রয়েছে, সেখান থেকে আমাদের কারেন্ট রেট রয়েছে 350 থেকে 375 আমাদের কারেন্ট সুদের হার রয়েছে, যেটা রাখার সম্ভাবনা 63%। আর কমানোর অর্থাৎ কাটের কোনো সম্ভাবনা নেই 0%, এবং বাড়ানোর 25 বিপিএসে বাড়ানোর সম্ভাবনা 36%-এর কাছাকাছি, যেটা জুলাই মাসে। আর সেপ্টেম্বর মাসের কথা যদি চিন্তা করি, সেটা কিন্তু আরও বেশি। সেপ্টেম্বর মাসে যদি আসি আমরা, তো সুদের হার কমানোর কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট যেটা রয়েছে 350 থেকে 375, এইটা কিন্তু বজায় রাখার সম্ভাবনা মাত্র 27%। এবং সেপ্টেম্বর মাসে রেট হাইক হওয়ার সম্ভাবনা, ইন্টারেস্ট রেট সুদের হার বাড়ানোর সম্ভাবনা কিন্তু আমাদের 51%-এর কাছাকাছি, 25 বিপিএসে বাড়ানোর সম্ভাবনা, অ্যান্ড 50 বিপিএসে বাড়ানোর সম্ভাবনা 21%। অর্থাৎ আগামী দিনে কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারছেন রেট হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অক্টোবর মাসে যদি দেখেন, অক্টোবর মাসেও কিন্তু কাটের কোনো সম্ভাবনা নেই, আমাদের কারেন্ট রেটেরও সম্ভাবনা নেই, আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং ডিসেম্বর মাসে যদি আমরা দেখি, অর্থাৎ এই বছর কিন্তু অন্ততপক্ষে 1টা থেকে 2টা রেট হাইক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিস্কি অ্যাসেটগুলো চাপ খেতে পারে, একদম পরিষ্কার অ্যানালাইসিস। দ্বিতীয়ত, লেবাননে সংঘর্ষ তীব্র হয়, যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনা স্থগিত করেছে। এটা একটু বাজে নিউজ, তবে ঠিকঠাক, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি টেকনিক্যাল পার্টটাতে আসলে, যেহেতু আমাদের টেকনিক্যালি বেয়ারিশ টেস্ট করে পড়েনি ভাই, টেকনিক্যালি আমাদের ইম্পর্টেন্ট লেভেল যেটা ছিল, আমাদের ডেইলি টাইম ফ্রেমে যে মুভিং অ্যাভারেজগুলো ছিল, এই মুভিং অ্যাভারেজ অ্যান্ড বেয়ারিশ ইমব্যালেন্স প্লাস আমাদের ফিপ, এগুলো আমাদের ইম্পর্টেন্ট লেভেলগুলো টেস্ট করে আসলে পড়েনি। সেক্ষেত্রে আমি আসলেই বলতে পারবো না যে মার্কেট এখনই পড়ে যাবে কিনা, এটা আসলে আমি বলতে পারবো না। যদি ইম্পর্টেন্ট লেভেলগুলো টেস্ট করে পড়তো, সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারতাম যে ভাই হ্যাঁ, মার্কেট এখান থেকেই বিগ ডাম্প ফর চান্স রয়েছে। একটা জিনিস মনে রাখবেন যে ভাই আমাদের আরএসআইয়ের দিকে যদি একটু তাকাই, আরএসআই কী অবস্থা, আরএসআই ডাইভারশন ইন্ডিকেটর, এই দেখুন আমাদের 50-50, আমাদের 50 মিডিল ব্যান্ড কিন্তু টেস্ট করেনি। এই যে দেখুন, অন্তত কাছে চলে এসেছিলো 43, ঠিক আছে। সো টেস্ট করা উচিত ছিল কিনা তাই বলেন, টেস্ট করা কিন্তু উচিত ছিল, এটাও টেস্ট করেনি। আমাদের ফিভও কিন্তু 0 অন্তত পক্ষে মিনিমাম রিটেস্টমেন্ট হিসেবে 0.382, এর নিচে রিটেস্ট করলে জাস্ট ইন্টারনাল নয়েজ, 0.382ও কিন্তু আমাদের টেস্ট করেনি, রাইট। দেন আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50 উপরে টেস্ট করেনি, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপও টেস্ট করেনি নিচের। এটা আমাদের একটা জিনিস অনেক আগে আপনাদের বলেছি, যদি আপনাদের চার্টে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারবেন, মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আপনারা চার্টে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ফিভ টানবেন। আপনার ফিভের ইম্পর্টেন্ট লেভেলের ভিতরে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থাকে, সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি আপনি অপরচুনিটি হিসেবে চান, ফিভের মধ্যে যদি আপ ট্রেন্ডে থাকে, ডিসকাউন্ট লেভেলের নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থাকে, ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট, আমাদের প্রিমিয়াম লেভেলের কাছাকাছি যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থাকে, ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট এইখানে আমাদের কিন্তু একদম নিচের যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটাই কিন্তু ট্যাপ করে নিচের দিকে পড়া স্টার্ট করেছে। অর্থাৎ আমাদের উপরের যে ফেয়ার ভ্যালু গ্যাপ ইম্পর্টেন্স, ওইগুলো আমাদের ফিভের মধ্যে ছিল, ওইগুলো টেস্ট করে পড়েনি। সুতরাং আমি কিন্তু আসলেই বলতে পারবো না যে মার্কেট একদম ফরফর করে পড়ে যাবে কি না, ঠিক আছে। তারপরেও যদি আমরা কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসবো, ডেইলি টাইম ফ্রেমে আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ টেস্ট করেনি। তো আমাদের এক্সপেক্টেড ছিল হয়তো বা এই লেভেলটাতে আসবে 63,000-এ, আসার পরে দিন কিন্তু আরও উপরের দিকে গিয়ে একদম কিন্তু মার্কেট ক্রাশ করা স্টার্ট করবে। বাট ফেড যা শুরু করেছে, আসলে সেক্ষেত্রে কিন্তু ভাই মনে হয় না আলটিমেটলি উপরের দিকে যাবে। তারপরও এখন আমাদের এই লেভেলগুলো, আমাদের ফিভের এই যে 786 লেভেল যেটা রয়েছে, এই লেভেলগুলো $62,000 থেকে হয়তোবা কিছুটা হলেও রিয়াক্ট আমরা ছোটোখাটো এক্সপেক্ট করতে পারি মার্কেট আলটিমেটলি বিয়ারিশ। আর তা না হলে আমরা এখানে একটা জোন রয়েছে, এই যে এই ইম্পর্টেন্ট লেভেল, এটা একটা ডিমান্ড লেভেল,
ঠিক আছে। এই সমস্ত ডিমান্ড লেভেল আসলে মার্কেট বেয়ারিশ যখন থাকে, ডাউন ট্রেন্ডে থাকে, কতটুকু কাজ করবে আই ডোন্ট নো, তারপরও আপনারা মাথায় রাখবেন এই লেভেলগুলো, ঠিক আছে। মার্কেট স্টিল আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু বর্তমানে এটা একটা মেজর সুইং আপনারা ধরতে পারেন না, বর্তমানে স্টিল আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। মোটামুটি হয়তো বা এই লেভেলগুলো দিয়ে হয়তো বা সাময়িক একটা রিটেস্ট করে পড়তে পারে, বাট আপনি যদি শর্টার টাইম ফ্রেমে আসেন, শর্টার টাইম ফ্রেমে আসলে কিন্তু পরিষ্কারভাবে এই সমস্ত লেভেল ভাই আমাদের এখন রিজেক্ট করবে, আসলেই রিজেক্ট করবে যে এই সমস্ত লেভেল, ঠিক আছে। যেহেতু শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে, এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, এবার কিন্তু শর্টার টাইম ফ্রেমে অনেক অনেক বেশি চান্স থাকবে এইভাবে বেয়ারিশ রিটেস্ট করে, লাইক এইভাবে বেয়ারিশ রিটেস্ট করে এই যে এরকমভাবে ট্রেন্ড কন্টিনিউ করার। আর এ মার্কেটের আপডেটে আরও কিছুটা যদি অ্যাড করি, ইউএসডিটি ডমিনেন্স আসলে আপনি আরও অনেক সুন্দর করে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। ইউএসডিটি ডমিনেন্স দেখে মনে হচ্ছে মার্কেট পড়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ আমাদের ডেইলিতে ইউএসডিটি ডমিনেন্স টেস্ট করেনি। ভালো কথা, আমি তো বললামই ভাই কিছু একটা ফেলে মার্কেট অবশ্যই চলে এসেছে। ডেইলিতে আমাদের 50 মুভিং অ্যাভারেজ টেস্ট করেনি ইউএসডিটি ডমিনেন্স, ডেইলিতে আমাদের ডিসকাউন্ট লেভেলটাও টেস্ট করেনি। আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, যেটা একদম এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল 618 টেস্ট করে ফাইনালি কিন্তু আমাদের যে বেয়ারিশ ট্রেন্ডটা ছিল, ঠিক আছে, উপরের দিকে যে আমাদের বেয়ারিশ ট্রেন্ড লাইনটা ছিল, এটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ইউএসডিটি ডমিনেন্স দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হয়তোবা মার্কেট আরও নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই যে লেভেল আমাদের ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, এই লেভেলটা আপনারা নজর রাখবেন। এই লেভেল থেকে হয়তোবা এরকমভাবে যদি ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে ভাই, তাহলে কিন্তু আমাদের মার্কেট পড়ার অনেক বেশি চান্স থাকবে অ্যাজ এ ইউএসডিটি ডমিনেন্স দেখে, এটাই আমার কাছে বেশি মনে হচ্ছে। তো ইউএসডিটি ডমিনেন্সকে আমি অনেক বেশি গুরুত্ব দিই, যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ভাই। আর আমাদের লিকুইডেশন ম্যাপ দেখে বোঝা যাচ্ছে, এই যে দেখুন আমাদের $67,000 এখানে লিকুইডিটি ফেলেই মার্কেট কিন্তু নিচের দিকে আসা স্টার্ট করছে। মার্কেট যদি আরও নিচের দিকে পড়ে এবং এই পজিশনগুলো যদি আসলে বুকড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের উপরের দিকে যাওয়ার কোনো কারণ থাকবে না। আর যদি বুকড না হয় এই পজিশনগুলো, মার্কেট কিন্তু এগেইন এদের লিকুইডেট করার জন্য অলমোস্ট 3 বিলিয়নের কাছাকাছি, এদের লিকুইডেট করার জন্য হলেও অন্ততপক্ষে $67,000 অবধি কিন্তু একটা আসলে পাক দিতে পারে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো নজর রাখবেন আমাদের ইউএসডিটি আমাদের লিকুইডেশন ম্যাপের উপর, যদি ওই পজিশনগুলো বুকড হয়ে যায় তাহলে ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। আর ইটিএফ থেকে দেখা যাচ্ছে যে ভাই বারবার কিন্তু সেলিং আসছে, খুব বেশি বাইং হচ্ছে না। যেদিন বাইং হয় 10 মিলিয়ন, যেদিন সেলিং হয় 82 মিলিয়ন, এরকমভাবেই কিন্তু চলছে, ঠিক আছে। তারা খুব একটা বেশি ইন্টারেস্ট ফিল করছে না আমাদের বাইং করতে, রাইট। সল 65 নেওয়া লং টাইমের হাই বলেন কি আপনি? 65 ভেরি গুড। 65 নেওয়া হলে ভাই শর্টার টাইম ফ্রেমের জন্য বুক করে ফেলা উচিত ছিল। আর যদি লঙ্গার টাইম ফ্রেমের জন্য রাখেন, সেক্ষেত্রে ভাই রেখে দেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সল দিস ইজ সল। এই তো সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।